আমার হাতে মরতে না চাইলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেতে। ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ও এই খেপা ষাঁড়কে খেপিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। কি দরকার ছিল ওকে এই লোকটার সামনে অন্য কাউকে বিয়ে করার কথা বলার? তবুও না দমে বলল, মরে যাব তবুও আপনার বউ হব না আমি। জাঙ্কুক হাসল। তাতে বোঝা যাচ্ছে যে হাসিটা রমত্বক। জাঙ্কুকের তুলতুলে গালটা শক্ত করে চেপে ধরে বলল, তোর কাছে আমি বাদে আর কারোর বউ হওয়ার সুযোগ নেই। তোর অমিত্র সুধা পান করার অধিকার শুধুমাত্র আমার আছে। তে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। তাতে আরো চাপ প্রয়োগ করলো জাঙ্কুক। পুরো নাম জিয়ন জাঙ্কুক। কিম বাড়ির বড় ছেলে সে। বর্তমানে সে একজন এমপি, দিনাজপুর 1 আসনের এমপি। জাঙ্কুক গম্ভীর দৃষ্টিতে তার পুরো শরীরে নজর দিল। হালকা আকাশি রঙের একটা শাড়ি পরনেতে, চুলগুলো বেশ লম্বা, সেটা আবার ছেড়ে রাখা, যার দরুন সেটা পুরো পিঠে ছড়িয়ে আছে। জাঙ্কুক নেশাক্ত চোখে সেই দিকে চাইল। এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো নেশাদ্রব্য মেশানো আছে, না হলে ওকে দেখলেই ওর নেশা হয়ে যায় কেন? জাঙ্কুক ঘোলা চোখে তের দিকে এগিয়ে গিয়ে ওর কমল কোমরে হাত রাখলো। শরীরটা শিরশির করে উঠল তের। এই লোকটার স্পর্শ ওকে ভিন্ন দুনিয়ার সাথে সাক্ষাৎ করায়। ও যেন হিপনোটাইজ হয়ে যায়। জাঙ্কুক ওর নিজের চাচাতো ভাই। কোমরে গভীর স্পর্শ আরো গভীর হতেই তের হুঁশ ফিরল। জাঙ্কুক ওকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। তের ছুটার জন্য ছটফট করতে লাগলো। জাঙ্কুক উন্মাদনের মতো তের কোমরে হাত বিচরণ করতে লাগলো। তের ভেতরে ভেতরে অস্বস্তি দানা বাঁধতে লাগলো। কিন্তু জাঙ্কুক যেন এক ক্ষুধার্ত হায়না, যার চোখে তীক্ষ্ণ প্রেমের ক্ষুধা। জাঙ্কুক এবার ভয়ঙ্কর শান্ত কণ্ঠে তেকে বলল, সুগার সাথে কথা কেন বলেছিস আমার অনুমতি ছাড়া? এর অন্তরাত্মা কেঁপে উঠল। এই লোকটার শান্ত মস্তিষ্ক খুব ভয়ঙ্কর হয়, যেন খুন করে ফেলার মতো। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, কোনো কিছুই আড়াল হয় না। জাঙ্কুক টের পেল এর ভিতরের অস্থিরতা। বাঁকা হেসে তের কণ্ঠনালীতে নিজের মুখ গুজে দিল। সাথে সাথে অস্পষ্ট সুরে চেঁচিয়ে উঠল তিন। জাঙ্কুক সেদিকে তেমন পাত্তা দিল না। এই মেয়েটার গা থেকে কেমন যেন রজনীগন্ধা ফুলের সুবাস পায়, আর তাই তো মুখে ডুবে বারবার এবং ভুল করে বসে। এদিকে তে কাঁপতে লাগলো। ওর কাঁপতে দেখে জাঙ্কুক আরেকটু গম্ভীর হলো। স্লো ভয়েসে বলল, তোর শরীর থেকে রজনীগন্ধার ফুলের ঘ্রাণ আসেতে, যেটা আমাকে পাগল করে দেয়। তোর মাঝে ডুবে আমার মৃত্যু নিশ্চিত। তে না পেরে এবার জাঙ্কুকের চোল টেনে ধরল, ওকে সরানোর চেষ্টা। কিন্তু জাঙ্কুক সরল না। ওভাবে থেকে পুনরায় বলল, তুই কি চাস? তোর সামান্য ভুলের জন্য কেউ নিজের মূল্যবান প্রাণ হারাক? তে ভীত কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই, আপনি এমন কেন করছেন? আমি আপনাকে ভালোবাসি না। জাঙ্কুক দ্বিগুণ তেতে উঠল। ওকে নিজের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঝেতে পড়ে হাতের কোনোই ছিলে রক্ত বেরিয়ে আসলো তের। সেদিকে কোনো প্রক্ষেপ করলো না জাঙ্কুক। ওর চোখে রাগ গেড়ে বসেছে। মেঝেতে পড়ে থাকা তের সামনে হাঁটু গেড়ে বসে ওর গাল 2 হাত দিয়ে চেপে ধরে বলল, তোর ভালোবাসার দরকার নেই। আমি ভালোবাসি মানে ভালোবাসা হলো। বলে তের গালে আরো চাপ দিল। ঝুঁকে ওর লিপস্টিক পরিহিত ঠোঁটে সময় নিয়ে চুমু খেলো। চুমুটা ছিল হিংসার বহিঃপ্রকাশ। জাঙ্কুক ঠোঁট ছেড়ে দিয়ে নিজের ভেজা ঠোঁট মুছে বলল, নেক্সট টাইম ঠোঁটে এইসব হাবিজাবি ব্র্যান্ডের লিপস্টিক লাগাবি না। ইভেন কিছুই লাগাবি না। ন্যাচারাল ঠোঁটে চুমু খাওয়ার মজাই আলাদা। বলেই চোখ টিপে বেরিয়ে গেল। তে অবাক হয়ে গেল। ও বুঝতে পারছে না একে এমপি কে বানালো। লুচ্চামি ছাড়া আর কিছুই পারে না। কিম বাড়ির পরিবেশ বর্তমানে গুমোট হয়ে আছে, কারণ স্বয়ং জাঙ্কুক সবার মধ্যমণি হয়ে সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে আছে। আর ওর ঠিক সামনে সোফায় জাঙ্কুকের বাবা বসে আছেন। আশেপাশে ওর মা আর চাচি দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আইসি হয়ে সোফায় পা এলিয়ে দিয়ে বলল,
দুদিন বাড়িতে ছিলাম না আর তোমরা আমার তীর বিয়ে ঠিক করে ফেললে। তোমরা কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? এতটা বোকা কিভাবে হলে তোমরা? কিম নামজুন বলল, তোর তে মানে? দেখ জাঙ্কুক, তুই তীর থেকে দূরে থাক। ওকে ওর মতো থাকতে দে। আমি চাই না তোর ছায়া আমার মেয়ের উপর পড়ুক। জাঙ্কুক বদমাশি হাসলো। কারো তোয়াক্কা না করে সে হামি দিয়ে বলল, আমার ছায়া সে তো খুব সূক্ষ্ম জিনিস। ওর উপর তো আমার পুরো শরীর পড়ে থাকবে। নামজন কেসে উঠলেন। কি নির্লজ্জ ছেলে তার। এর মুখের কোনো ব্রেক নেই। এর মতো মেয়েকে কিছুতেই ওর অনিশ্চিত জীবনের সাথে জড়ানো যাবে না। তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। আমার ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি পেট থেকে দূরে থাকবে ব্যাস। বরং আমি আজকে থেকে ওর সাথে চিপকে থাকবো। ওয়েট এন্ড ওয়াচ। কি করতে চাইছো তুমি পরিষ্কার করে বলো। জাঙ্কুক কিছু বললো না। তবে কিছুক্ষণ পর কিম বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলো। জাঙ্কুকের ভাই যেই হোক, তার পিছনে দুটি লোক। একটি বড় লোককে চ্যাং দোলা করে নিয়ে এসেছে। লোকটা হাত পা ছুটছে নামার জন্য। জাঙ্কুক বাঁকা হেসে উঠে দাঁড়ালো। তারপর ভাইয়ের কাঁধে চাপড়ে তার কাজের জন্য বাহবা দিল। যেই হোক সাদরে তা গ্রহণ করলো। কাজীকে নামিয়ে দিয়ে লোক দুটো ওকে ঘিরে দাঁড়ালো। ড্রয়িং রুমে সবাই বোঝার চেষ্টা করছে কি হতে যাচ্ছে। নামজন স্থির দাঁড়িয়ে। তার দুরন্তর ছেলে সবটা সাজিয়ে গুছিয়ে মাঠে নেমেছে। জাঙ্কুক কাজীকে উদ্দেশ্য করে বলল, এমপি কিম জিয়ন জাঙ্কুকের বিয়ে পড়াবেন আপনি। অনুভূতি বলেন। কাজী শ্বাস গেলে নিল। এই লোকটা খুব খারাপ। রীতিমতো ওনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে। জাঙ্কুক কাজীকে বসতে বলে সবাইকে থমথমে মুখে ওর দিকে চেয়ে থাকতে দেখে বলল, আমার দিকে শকুনের মতো তাকিয়ে থেকে কোনো লাভ নেই। এটা তোমাদের আগে ভাবা উচিত ছিল। আমার কথাটা একবার মাথায় আনার দরকার ছিল। যাই হোক, আমি থেকে আনতে যাচ্ছি। এখন ওর আর আমার বিয়ে হবে। পুরো ঘরে বিস্ফোরণ ঘটিয়ে জাঙ্কুক উপরে চলে গেল। নামজুন তার ছেলের উপর ধমকে উঠলেন, তোমার ভাই না হয় একটা সাইকো, কিন্তু তুমি সুস্থ হয়ে ওকে কিভাবে সায় দিলে, অসভ্য ছেলে। যেই হোক অবিরাম চোখে পলক ফেলে বাবাকে বললেন, আমি শুধু আমার ভাইয়ের কথা মেনেছি। আর তুমি এমন করছো কেন? তোমার ছেলেই তো, যা হচ্ছে হতে দাও। ওদের কথার মধ্যেই উপর থেকে জাঙ্কুককে আসতে দেখা গেল। সিঁড়ি দিয়ে নামছে সে। জাঙ্কুক আজকে একটা কালো শার্ট পরা, সাথে কালো প্যান্ট। চুলগুলো কপাল ছড়িয়ে আছে। রাজনৈতিক নেতা হিসেবে পারফেক্ট। জাঙ্কুক থেকে কোলে নিয়ে নামছে। এর গায়ের সাজ নষ্ট হয়ে গেছে। শাড়িটা কোনো রকমের আছে গায়ে। জাঙ্কুক সবার সামনে থেকে নিজের ওড়োর উপর বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। এর নামজন দাঁতে দাঁত পিষছে। একে বলে কোনো লাভ নেই। কাজী ইতিমধ্যে কাগজপত্র সব তৈরি করে রেখেছে। কাজী কবুল বলার আগে বললেন, দেনমোহর কত বাঁধবো স্যার? জাঙ্কুক নিজের বাপের দিকে তাকিয়ে বলল, 1 টাকা। উপস্থিত সবাই হতভম্ব। কিম বাড়ির ছেলে কিনা মাত্র 1 টাকা দেনমোহর দেবে, এটা আবার কেমন কথা? নামজন বিরোধিতা করে বললেন, অসম্ভব। আমার ছেলে হয়ে তুমি মাত্র 1 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে পারো না। আরো বেশি দাও। আমার দাদা দাদিকে 50 পয়সা দেনমোহর দিয়ে বিয়ে করেছিল। তুমি মাকে 25 পয়সা দিয়ে বিয়ে করেছো। আর আমি পুরো 1 টাকা দিয়ে বিয়ে করছি। ইটস কল্ড বংশের ধারা। নামজন রেগে চুপচাপ রইলেন। কাজে জাঙ্কুককে কবুল বলতে বলল। জাঙ্কুক ফটাফট করে কবুল বলল। এর সারা শরীর কেঁপে উঠল। ছোট 3টি শব্দ, অথচ এর ওজন অতি কঠিন। শেষমেশে জাঙ্কুককে বিয়ে করতে হবে ভেবে কান্না এসে গেল। বাবা বেঁচে থাকলে মোটেও এটা হতে দিতে পারতো না। এবার কাজী থেকে কবুল বলতে বলল, কিন্তু তে পুতুলের ন্যায় বসে রইল। ওকে নড়চড় করতে না দেখে জাঙ্কুক ওর কোমরে চাপ প্রয়োগ করলো। খামচে ধরলো জায়গাটা। তে নড়ে উঠল। জাঙ্কুক ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কবুল বলে দেবে, রাত পার হয়ে যাচ্ছে। বেশিক্ষণ অপেক্ষা করালে এখানেই বাসরের ডেমো দেখিয়ে দেব। তে কাঁদতে কাঁদতে সেই মধুর অথচ বিষাক্ত 3টি শব্দ উচ্চারণ করলো, কবুল কবুল কবুল। আচ্ছা আলোয় ঘরটা একটা নিস্তব্ধ কোঠরি মনে হচ্ছে। প্রাণীহীন একটা জায়গা।
জানালা থেকে মৃদু বাতাস আসছে, সেই বাতাসে শরীর হিম হয়ে যাচ্ছে। চাঁদটাও আজকে গা ঢাকা দিয়ে কালো মেঘের আড়ালে বিছানায় এলোমেলো ভাবে পড়ে আছে তে। অনেকক্ষণ আগে ওকে এই ঘরে রেখে গেছে। ঘুমকুমারিতে ঘুম আটকে না রাখতে পেরে ঘুমিয়ে পড়ল। গায়ের শাড়িটা আধো চড়ানো। তৎক্ষণাৎ ঠুমকো শব্দে দরজা খুলে ভেতরে আসলো জাঙ্কুক। শুধু সে আসেনি, সাথে এনেছে এক বুক নেশা পাগলামি, যেই নেশার অনলে পড়ে ছারখার হতে যাচ্ছে কক্ষে শয়নত রমণী। জাঙ্কুক ঘরে ঢুকতে ঢুকতে চারদিকে নজর দিল। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। ঘরের আলো জ্বালানো না, এই আলোয় ঘুমন্ত বধূকে দেখতে লাগলো প্রাণ ভরা দৃষ্টিতে। ওর কাছে দিয়ে একটা মোহ, নেশা আর আসক্তি। এত এত মেয়ে ওর চারপাশে ঘুরছে, কিন্তু কোনো মেয়ের প্রতি এতটা আসক্তি সে টের পায়নি। কোনো মেয়ের প্রতি আনহেলদি ফিলিংস জাগেনি। দেখে দেখলে ওর গোটা 30 বছরের জীবন নিমিষে ছন্ন ছাড়া হয়ে তুফান শুরু করে। জাঙ্কুক গায়ে থাকা কোটটা খুলে ফেলল। পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালো। তারপর সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে তের দিকে আবার তাকালো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। পুরুষ মানুষ মেয়ে দেখলে নেশা চড়ে যায়, আর সেটা যদি হয় নিজের বিয়ে করা বউ। জাঙ্কুক ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে গেল তের দিকে। এলোমেলো ভাবে ঘুমিয়ে থাকায় সারি সরে ফর্সা কোমর উন্মুক্ত হলো। এতে যেন ভেতরে ভেতরে উন্মাদনা আরো বাড়লো। জাঙ্কুকের মুখের সামনে হাঁটু গেড়ে বসলো। প্রাণ ভরে দেখতে লাগলো তেকে। তারপর হাতটা উঠিয়ে হালকা করে ছুঁয়ে দিল তের গোলাপি অধর। শরীরে হরমোনের তীব্রতা আরো তীব্র হলো। তের কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো, আবার সেখানে চাপও দিল। কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে রাখা মদের বোতলটা খুলে গটগট করে মদ গিলতে লাগলো। মুহূর্তে পুরো ঘরটা ভটকা গন্ধে গলিয়ে আসলো। জাঙ্কু খেলে দুলে এগিয়ে গিয়ে তের মুখের ওপর কিছু মদ ঢেলে দিল। ধরফর করে জেগে উঠল তিন, চোখে মুখে আতঙ্ক। জাঙ্কুকে এভাবে দেখে ভয় পেছিয়ে গেল। নিজের গায়ের শাড়ি ঠিক করতে লাগলো। জাঙ্কুক এসব দেখে বাঁকা হেসে বলল, শাড়ি খুলে ফেল, আমি খুলতে গেলে অনর্থ হবে। তে কাপা কাপা কণ্ঠে বলল, শাড়ি খুলবো কেন? জাঙ্কুক কয়েকবার কয়েক ঢুক গিলে বলল, শাড়ি না খুললে কি করে কি হবে? বাসরের মাঝে শাড়ি টাড়ি থাকলে ঝামেলা হয়ে যায়। রিমুভ ইউর শাড়ি ডার্লিং। আমি এখন ঘুমাবো জাঙ্কুক ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন আর শান্তিতে ঘুমাতে দিন। জাঙ্কুক চোখ উল্টে তাকালো তের দিকে। বলে কি ঘুমাবে তাও এখন? জাস্ট ইম্পসিবল। ও আজকে জরুরি বাসর সেরে তারপরে ঘুমাবে। জাঙ্কুক হুর হেসে বলল, ঘুমাবি মানে? এখনো ঠিক মতো তোকে ধরলাম না, টেস্ট করলাম না, তার আগেই ঘুমাবি? আর ভাই ভাই করছিস কেন? আমি কি তোর ভাই আছি এখনো? একটু আগে পাক্কা 1 টাকা দেনমোহর দিয়ে তোকে বিয়ে করলাম কি ভাই ডাক শোনার জন্য? তের অন্তরপুর ছারখার হয়ে যাচ্ছে। শেষমেশ কি এই লোকটা ওর শরীর ছবি? হ্যাঁ, হতেই পারে, কারণ এখন সে জাঙ্কুকের হালাল বউ, যার সাথে শারীরিক মেলামেশা করতে পারে। তে শুকনো ঢুক গেলে গলা ভিজিয়ে নিল। জাঙ্কুক ঝুঁকে আসলো তের উপর। ঠিক যতটা ঝুঁকে আসলে শ্বাস মিলে যায়। তে বুকের কাপড় খামছে ধরলো, অনুরোধ করে বলল, প্লিজ জাঙ্কুক ভাই, আমাকে ছেড়ে দিন, আমার ভালো লাগছে না। বাসর রাতে কোনো ছাড়াছাড়ি নেই, ছেড়ে দিলে তুই ফরত। আমি এমপি জিউন জাঙ্কুক হয়ে যদি বিয়ের প্রথম রাতে বিড়াল না মারতে পারি, তাহলে সকালে লোকজন আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে। দয়া করুন জাঙ্কুক ভাই, প্লিজ। জাঙ্কুক এবার লেগে গেল। মদের বোতল থেকে কিছু মদ তের গলার ভাঁজে ঢেলে দিল। তে নাকের পাটা ফুলিয়ে নিল। জাঙ্কুক গায়ের শার্টটা টেনে হিসড়ে এক প্রকার ছিঁড়ে ফেললো। বোতামগুলো এক একটা কোথায় গিয়ে পড়লো কে জানে। মদের বোতলটা টেবিলে রেখে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার ডিএনএ গুলো বড্ড বেপরোয়া ডার্লিং। তোমার শরীরের প্রতিটি ভাঁজে প্রতিটি রক্তকণিকায় আজকে সেটা ছড়িয়ে দেব। বি রেডি ওয়াইফ। তের চোখের কোণা অজানা কারণে জ্বলে উঠল। নিজের উপর নিজের ঘৃণা লাগছে। কিছু করার নেই এখন।
সবটা হাতের বাইরে। জাঙ্কুকদের দুই পা ধরে নিজের কাছে টেনে আনলো। তে দু চোখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুকদের গলার ভাঁজে নজর দিল। মদ ঢেলে দেওয়ার জন্য জায়গাটা ভিজে আছে। আরো নেশা উঠে গেল। জাঙ্কুক গলার ভাঁজে মুখ গুজে দিল। লম্বা করে শ্বাস টেনে নিল। তে বিছানার চাদর খামচে ধরল। জাঙ্কুকদের গলার ভাঁজে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো। তারপর মুখ উঠিয়ে তের বিউটি বনের মধ্যে নিজের দাঁত দ্বারা আক্রমণ করল। তের চোখের জল চলে আসলো। জাঙ্কুক ডুবে আছে নেশার দুনিয়ায়। ওর তের দিকে কোনো খেয়াল নেই। আস্তে আস্তে জাঙ্কুক তের গা থেকে শাড়িটা খুলে ফেললো। সেটার জায়গা হলো মেঝেতে। বুকের কাছে চুমু খেয়ে নিজের উন্মাদনা জাহির করতে লাগলো। ধীরে ধীরে নিজেকে বিলীন করতে লাগলো তের মাঝে। এক সময় সেই তাণ্ডব থামলো। তের জ্ঞান নেই। জাঙ্কুক ওকে নিজের বুকের সাথে মিশিয়ে মাথায় চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সুন্দর একটা পরিতৃপ্ত সকাল। জানালার কাছ ভেদ করে নরম আলো রুমটাকে আলোকিত করে তুলেছে। সাথে মৃদু মন্দ বাতাস। পিট পিট করে নিজের বন্ধ আখি জোড়া খুলল। ঘুমের রাশ এখনো ছিটে ফোটা আছে। আর মোড়া ভেঙে উঠতে নিলেই শরীরে ব্যথা টের পেল। তৎক্ষণাৎ নিজের উন্মুক্ত গায়ের দিকে তাকিয়ে লজ্জায় দিশেহারা অবস্থা হলো। কালকে রাতে ওইসব মুহূর্ত আর তারপর লোকটার অস্থির উন্মাদ আচরণ সবটাই যেন এক ঝড়। আশেপাশে তাকিয়ে নিজে কালকের পরিহিত শাড়ি খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও পাওয়া গেল না। ওয়াশরুম থেকে পানির টুপটাপ শব্দ আসছে। জাঙ্কুক শাওয়ার নিচ্ছে। তের শরীরের ব্যথা নিয়ে গায়ে সাদা চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। পা দুটো মেঝেতে ছুতে গা শিউরে উঠলো। হাঁটার শক্তি অবধি নেই ওর ভেতরে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে তার ধ্যান ছুটলো। সামনের দিকে তাকাতেই সকাল সকাল 440 ভোল্টের ছটকা খেলো। অর্ধ উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। গা থেকে বিন্দু বিন্দু পানি মুক্তার মতো ঝরছে। কিছু সময়ের জন্য হুঁশ জ্ঞান হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তা দেখে পাকা হাসলো। অদ্ভুত সুন্দর সেই হাসি। যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। জাঙ্কুকের কানের নিকট অধর ছড়িয়ে ফু দিল। শিউরে উঠে লজ্জায় চিবুক গলায় ঠেকালোতে। জাঙ্কুক কটাক্ষ করে বলল, তোর আরো বেশি বেশি করে হরলিক্স খাওয়া উচিত ছিল। তে জাস্ট একটু চেপে ধরলাম আর তুই অজ্ঞান হয়ে গেলি। নেক্সট টাইম কিন্তু অজ্ঞান হয়ে গেলেও ছাড়বো না। কান গরম হয়ে গেল লজ্জায়। দ্রুত সেখান থেকে পালিয়ে গেল তে। জাঙ্কুক সাদা পাঞ্জাবি পায়জামা বের করে ঘরেই তৈরি হয়ে নিল। আজকে মন তার বেশ ফুরফুরে। লোকে ঠিকই বলে বউ হলো হৃদয় শান্তির মূল। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজে গলা মুখ দেখতে লাগলো। সেখানে তেল দেওয়া নখের চিহ্ন। গোসল করায় পানি পড়ায় জ্বলছে হালকা। পাঞ্জাবি টেনে জায়গাটা ঢেকে নিয়ে গুনগুন করতে করতে বলল, পথে ঘাটে হয় না পেরিতি, ও গোলাপি হাওয়াইলি কি রসের জিলাপি। একদম ফার্স্ট ক্লাস লুকে নিজেকে দেখলো আয়নার মাঝে। আজকে একটা সমাবেশ আছে। দিনাজপুর হাজী মোহাম্মদ ধানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবেশ 10টায়। এমপি হিসেবে এটা ওর প্রথম সমাবেশ। ফুল রেডি হয়ে নিল। একটা গাঢ় লাল রঙের 3 পিস পরে বেরিয়ে আসলো। ভীষণ ক্লান্ত লাগছে ওকে। জাঙ্কুক বউয়ের দিকে তাকিয়ে হতাশ হলো। মনে মনে বলল, এক বাসরের যদি বউ টাইটানিক জাহাজের মতো মাঝ সমুদ্রে ডুবে যায়, তাহলে প্রতিদিন ওকে কিভাবে সামলাবে? তে দুর্বল পায়ে এদিকে এসে আয়নার সামনে দাঁড়িয়ে জাঙ্কুককে ঠেলে দিয়ে বলল, এভাবে ওভারসাইজ খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে আয়নার সামনে থেকে সরুন। জাঙ্কুক হা হয়ে গেল। তের এই রূপে ওকে অন্যরকম লাগছে। তেজ দেখাচ্ছে মেয়েটা ওকে। দেখাক, রাতে এসে সব তেজ ও তেজ পাতা করে দেবে। শালটা গায়ে জড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, চুলগুলো মুছে নে আর টেবিলের উপর থেকে ঔষধ খেয়ে নিস। ওদের কথার মধ্যে দরজায় টোকা পড়ল। আপু ভাইয়া, তোমরা উঠেছো? নিচে তোমাদের ডাকছে সবাই, জলদি এসো বলে চলে গেল। জাঙ্কুকের হাত ধরে হাঁটতে লাগলো। তেতে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, হাত ছাড়ুন,
সব সময় এমন চিপকা চিপকি করবেন না, নিচে অনেক মানুষ আছে। জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ইচ্ছে হলে তোকে চুমু খেতে খেতে যাব, কার বাপের কি। আমি এমপি জিয়ন জাঙ্কুক, বড় মন আমার। সেখানে বউকে আদর দিতে কৃপণতা করলে জনগণ আমাকে আর ভোট দেবে না। তে অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। কি অদ্ভুত যুক্তি দিল তার অপ্রিয় জামাই। খাবার টেবিলে সবাই বসে আছে। জিমিন আড়ে আড়ে জেহবের দিকে তাকাচ্ছে, আবার কিছুটা ভয়ও পাচ্ছে, কারণ কালকে সে জেহবের পুরো নতুন একটা টি শার্ট চুরি করে নিয়েছে। এখন ভয়ে ভয়ে আছে, যদি চাচু আর আম্মুর সামনে বলে দেয় তাহলে নির্ঘাত কেলানি আছে। কাচু মাচু মুখ করে টিপ টিপ দৃষ্টিতে সে জেহবের দিকে তাকালো। জেহব ফোনের দিকে তাকিয়ে আছে। নামজুন গম্ভীর মুখে বললেন, লাট সাহেব কোথায়? তাকে এখনো দেখলাম না কেন? আর তেমা কোথায়? জেহব জবাব দেওয়ার আগেই ছটফটে জিমিন বলল, আপু আর ভাইয়াকে আমি একটু আগেই ডেকে এসেছি, এখনই এসে যাবে। জেহব বিরক্ত চোখে জিমিনের দিকে তাকিয়ে মনে মনে ছাড়ি দিল। এর মধ্যেই উপর থেকে নেমে আসতে দেখা গেল জাঙ্কুক আর তেকিম। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো ওদের দিকে। জাঙ্কুক ততক্ষণে নিচে এসে গেছে। দুজনে টেবিলে বসে পড়লো। আসতেই জিমিন আপুকে চুপ করে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরলো। জিন খাবার পরিবেশন করছেন থমথমে মুখে। জাঙ্কুক তা দেখে বলল, তোমার মুখটা ওরকম শুকনো লাগছে কেন? জিন কিছু বললেন না, চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। জাঙ্কুক হতাশ শ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। এর নিজের মাকে দেখে বুক ভেঙে কান্না আসছে। ওর মা সুগাকে ওর সাথে বিয়ে দিতে চেয়েছিল। সুগা ওর বড় খালার ছেলে। ওর বড় খালা রোজ অনেক আগে থেকেই সুগার জন্য তাকে দাবি করেছিল। এর মাও রাজি ছিল। মাঝখানে এসে অনাকাঙ্ক্ষিত কাজটা করে সবটাই গুলিয়ে দিল জাঙ্কুক। এর জিমিন খাওয়া শেষ করে যেতে নিলেই জাঙ্কুক তের হাত ধরে দরজার দিকে টেনে নিয়ে গেল। জিমিন হাঁ করলো কিছু বলবে বলে, কিন্তু ওকে অসম্পূর্ণ রেখে যেই হোক একটা ধমক দিয়ে বলল, এই সদরঘাটের জন্যে, ওরা বিবাহিত কাপল, তুই ওদের সাথে কোথায় যাচ্ছিস? চুপচাপ কলেজে যা। জিমিন মিনমিন করে বলল, আমি আজকে কলেজ যাব না। যেই হোক পকেটে দু হাত গুজে সামনাসামনি দাঁড়িয়ে বলল, কেন যাবি না? ও বুঝেছি, কেন কলেজ যাবি না। তুই তো বিরাট মাপের চুন্নি হয়েছিস রে জিমিন। জিমিন এবার কিছুটা রাগলো। সে কখন থেকে ওকে চুন্নি চুন্নি বলছে। কি এমন করেছে ও? শুধু একটা টি শার্টই তো নিয়েছে, টাকা পয়সা তো চুরি করেনি। আচ্ছা বেটা, একটা টি শার্টের জন্য কেমন স্যাসরামোর মতো ব্যবহার করছে। জিমিন ছাড়ি দিয়ে বলল, দেখো জেহব ভাইয়া, আমাকে একদম চুন্নি বলবে না। একটা টি শার্টের জন্য কেউ এমন করতে পারে জানতাম না। এমন ভাব করছে যেন কত দামি, সেই তো ফুটপাত থেকে 50 টাকা দিয়ে কিনেছো। যেই হোক চমকে তাকালো। কত বড় বেয়াদব তৈরি হয়েছে ভাবা যায়। একে সহবত শেখাতে হবে, রেগুলার ভাষা শিক্ষায় একাডেমিতে নিয়ে ক্লাস করাতে হবে। যেই হোক ধমকে বলল, চুরি করে আবার বড় গলায় কথা বলছিস বেয়াদব? আমার শার্ট আমি ফুটপাত থেকে কিনি আর শপিং মল থেকে কিনি, তাতে তোর কি? তুই কেন চুন্নির মতো চুরি করবি? জিমিন কিছু বলতে গেল, তার আগেই আয়ু এসে মেয়েকে ধমকে উঠল। কলেজে যেতে তাড়া দিল। দুজন দুজনের দিকে আগুন চোখে তাকিয়ে বিদায় নিল। দরজার কাছে এসে তুই হাত ঝাড়া দিয়ে বলল, দেখুন জাঙ্কুক ভাই, প্লিজ আপনি আপনার বেহায়াপনাগুলো এভাবে সবার সামনে জাহির করবেন না। আমার অসহ্য লাগে। আপনার জন্য আজকে মা আমার সাথে কথা বলছে না। সব হয়েছে আপনার জন্য। জাঙ্কুক কিছু বলল না। ও অনুতপ্ত হলো না। ওর কাছে যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। জাঙ্কুক যুক্তি দিয়ে বলল, আমার মাও তো আমার সাথে কথা বলছে না। আমি কি ফ্যাচ ফ্যাচ করে কাঁদছি? দুদিন পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। তে জাঙ্কুককে নিভু দৃষ্টিতে দেখল। কি আজব এই লোকটা। জাঙ্কুকের হাত দুটো নিজের হাতে নিয়ে তাতে মৃদু চুমু দিয়ে শালটা গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। তে ঝাপসা চোখে সে গমন পথে তাকিয়ে রইল। ওর কাছে হঠাৎ সবকিছু কেমন শূন্য শূন্য লাগছে।
অন্তঃপুর পড়ে ছারখার। কি হবে এই অজানা বিয়ের ভবিষ্যতে? নদীর পাশে হাঁটু মুড়ে বসে আছে জাংকুক। ওর পাশে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে সোবিন। ভয়ে ভয়ে মাঝে মাঝে সূক্ষ্ম ঝুঁক গেলে গলাটা ভিজিয়ে নিচ্ছে। জাংকুকের হাতে রক্তে মাখামাখি, লাল লাল রক্ত। ওর পরিহিত সাদা পাঞ্জাবি রাঙিয়ে দিয়েছে। সামনে পড়ে আছে ঘাটের ট্রলারের মালিক। ধর থেকে মাথাটা আলাদা করে ঘাসের উপর বিছিয়ে রেখেছে। জাংকুক সেই রঞ্জিত লাশের পাশে বসে আছে নির্বিকার ভঙ্গিতে, যেন এটা ওর নিত্যদিনের কাজ। জাংকুক পাশে থাকা লাল তরল পদার্থ থেকে কিছুটা খেলো। নেশা চড়েনি, শুধু মাথাটা ঝিমঝিম করছে। এসব তুচ্ছ জিনিস ওর নেশা হয় না। ওর নেশা হয় শুধু একজনের উপস্থিতিতে, আর সেটা হলো তিন। জাংকুক সুর টেনে সোবিনকে বলল, এই আধবুড়ো মালটার রক্ত রেখে দিস, ভবিষ্যতে কাজে লাগবে। সোবিন লাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাই, লোকটার অপরাধ কি ছিল? না মানে ওকে এইরকম নির্মম ভাবে মারলেন যে? জাংকুক শব্দ করে হেসে দুই চোখ নিয়ে মাতালের মতো দুলে বলল, শালা আমাকে এইবারের চালানের টাকা দেয় নাই, তারপরে আবার আমার নামে থানায় মামলা মারবার হুমকি দেয়। শালা ভাই, লাশটা কি করব? আগে লাশটাকে 30 টুকরো করবি, তারপর সেই সব কয়টা টুকরো এই নদীর পাড়ে পুঁতে দিবি। কাজ শেষে আমাকে ভিডিও দিবি। শালা আমার সাথে 2 নম্বরই। সুবিন মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর লাশের সামনে দুজন একসাথে বসে মদ গিলল। সময়টা ছিল মাঝরাত, আর এই মাঝরাতে দুজনের মধ্যে কাজের কথা আদান প্রদান হচ্ছে। টিম বাড়ি নিস্তব্ধ, পুরো বাড়িতে অন্ধকার নেমেছে, শুধু হালকা আলো ঝলমল করছে। তখন গভীর ঘুমে তলিয়ে আছে, জগতের কোনো কিছুই হুঁশ ওর নেই। সকালে অনেক কল করার পরেও যখন জাংকুক ফোন তোলেনি, তখন থেকে রেগে বোমা হয়ে আছে। ইচ্ছে করছিল জাংকুককে মেরে গুম করে দিতে। একবার ফোনটা তুললে কি হতো? বাড়ির সবাই যে চিন্তা করে সেটা কি খেয়াল নেই? রাগে দুঃখে রাতে ঠিক মতো খায়নি, এসেই শুয়ে পড়েছে। ও বুঝতে পারে না এত রাত অবধি কিসের কাজ। বালের এমপি। জাংকুক ধূপধাপ পায়ে শব্দ করে ঘরে ঢুকলো। গায়ে থাকা শালটা ছুঁড়ে মারলো মেঝেতে। মেজাজ চটে আছে তার। গাদ্দারি করা ওর পছন্দ না, আর লোকজন নিজের কবর খুঁজতে ওর সাথে গাদ্দারি করে। জাংকুক টিমটিমে আলোয় তের উপস্থিত বুঝলো না। সে ঢুলে ঢুলে হেঁটে বেডের কাছে গিয়ে ধপ করে ওপর হয়ে শুয়ে পড়ল। তের গভীর ঘুম ভেঙে গেল। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। ছাদ ভেঙে পড়লো নাকি? তে হাত ছুঁড়ে চেঁচিয়ে পড়ল, ও মা বাঁচাও, আমার ওপর ছাদ ভেঙে পড়েছে। জাংকুক তড়িঘড়ি ওর মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, মাকড়সার মতো লাফালাফি করিস না বল, আমি পড়েছি তোর ওপর, ছাদ না। তে আস্তে আস্তে একটা চোখ খুলে দেখলো জাংকুক ওর ওপর শরীরের ভর দিয়ে শুয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঝাঁজ মিশিয়ে বলল, ছাদ না, আপনি একটা ষাঁড়, আস্ত একটা দামড়া ষাঁড়। জাংকুক চেপে গেল। রাত দুপুরে ঝগড়া ঝামেলা মহিলা মানুষই করতে পারে, কারণ তাদের ব্রেন থাকে বগলে। জাংকুক বলল, ভদ্রভাবে কথা বল, আমি তোর সম্মানিত স্বামী, তার উপর এই এলাকার এমপি। আমার সাথে প্রতি কথায় সম্মান লাগাবি। আপনার আবার সম্মান আছে নাকি? আর কোন বালের এমপি আপনি? সারাদিন চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজ নেই। এমপি হয়ে চাঁদাবাজি করব না তো কি হাই স্কুলের মাইয়া গো পেছনে পেছনে ঘুরবো শালি? তের মেজাজ আরো খারাপ হলো। ফেলতে লাগলো জাংকুককে, কিন্তু অমন শক্তপোক্ত একটা মানুষকে সরানোর ক্ষমতা ওর মতো চুনুপুটি মেয়ের কাজ না। জাংকুক আরো গেড়ে বসে তের গলায় মুখ ডুবিয়ে শ্বাস টেনে বলল, একটা স্লোগান শোনা, পছন্দ হলে তোকে একটা চুমু দেব। তে শয়তানি হেসে একটু কাত হয়ে জাংকুকের কানের কাছে মুখ নিয়ে ছাকানাকা একটা স্লোগান গাইলো, আমার ভাই তোমার ভাই, জাতির ভাই জাংকুক ভাই। জাংকুক ভাইয়ের চরিত্র সাকিব খানের মতো পবিত্র। জাংকুক ভাইকে বানালে নেতা, রাস্তায় রাস্তায় খাবেন গুতা। জাংকুক এক লাফে বিছানা থেকে উঠল। এমন স্লোগান সে বাপের জন্মে শোনেনি,
আর কি বললো সাকিব খান, ওই হারামজাদার সাথে ওর ঘরের বউ ওর তুলনা করলো। ছ্যা, তে মুখ ভেঙে উঠে বসলো, বিদ্রুপ করে বলল, এবার আমার পুরস্কার দিন। এত সুন্দর করে একটা স্লোগান দিলাম। জাঙ্কুক দাঁত চিপে বলল, একটা লাথি দিয়ে ঘর থেকে বের করে দেব শালি। তোকে স্লোগান বলতে বলেছি, আমার গোষ্ঠী উদ্ধার করতে বলিনি। দূর হো। আপনার তো আমাকে মাথায় তুলে রাখা উচিত স্লোগানটার জন্য। এই জন্যই বলি নেতাদের চরিত্র কখনো ভালো হয় না। জাঙ্কুক কিছু বলল না। ওর এখন গোসল দরকার, গা থেকে রক্তের গন্ধ আসছে। পাঞ্জাবিটা খুলে তের মুখে ছুঁড়ে মেরে বলল, যা আমার লুঙ্গি বের করে দে। স্বামীর সেবা যত্ন কর, সোয়াব পাবি, জান্নাতি হবি। পাঞ্জাবিটা সোজা তের নাকের উপর এসে পড়ল। ওটা থেকে আসা গন্ধে তের বমি আসতে নিল। মুখ থেকে সরিয়ে ওয়াক ওয়াক করতে লাগলো। ওকে বমি করতে দেখে ভাবুক হয়ে জাঙ্কুক বলল, কিরে তুই কি প্রেগনেন্ট নাকি? কেমনে কি? আমি তো শুধু একবার বাসর করলাম, এর মধ্যে তুই প্রেগনেন্টও হয়ে গেলি? বিডি মাইসে শুধু মুখ না, পেটও আগে আগে চলে। তে রেগে মেগে ছাড়ি দিয়ে বলল, আমার কোনো শখ নেই এই বয়সে প্রেগনেন্ট হওয়ার। আপনার পাঞ্জাবির দুর্গন্ধে আমার বমি আসছে। ইয়াক থু। জাঙ্কুক ব্রু কুচকে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইচ্ছে করছে এটার মাথাও কেটে দিতে। সকালবেলা কিম বাড়িতে আরেক কাণ্ড ঘটল। তাও যে সে কাণ্ড নয়, একেবারে লঙ্কা কাণ্ড যাকে বলে। জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখলো ওর পরনের লুঙ্গি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভাগ্যিস সেকেন্ড হ্যান্ড আন্ডার প্যান্ট কিনেছিল, এখন সেটা কাজে লাগছে। না হলে আজকে শুধু ওর লুঙ্গি নাম, ওর মান সম্মানটাও মেঝেতে গড়াগড়ি খেত। তে ঘরে নেই, সে উঠে নিচে চলে গেছে। এটা দেখে আরো গরম হয়ে গেল জাঙ্কুক। গলা উঁচিয়ে বউকে ডাকতে লাগলো। কয়েকবার ডাকার পরে হাতে ছাতা নিয়ে হাজির হলো তিন, কারণ সে ছাতার কাজ করছিল। ঘরে ঢুকেই তীক্ষ্ণ মেজাজে বলল, কি হয়েছে সকাল সকাল? চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছেন কেন? জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকালো। ওর ভাষ্য মতে মেয়েদের এত বাড়াবাড়ি ভালো নয়। এই যে তেওকে ছাড়ি মেরে কথা বলে, মাঝে মধ্যে ওর ইচ্ছে হয় থাপ্পড় দিয়ে সোজা করতে। শুধু ভদ্রতার খাতিরে কিছু বলে না। জাঙ্কুক ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে বলল, নিচে আমার মান সম্মান পড়ে আছে, তুলে হাতে দে। তে বুঝলো না কি বলল, ঘেটে গেল। ঝাড়ুটা রেখে বলল, আপনার মান সম্মান তো জন্মের আগে ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে নিচে কিভাবে থাকবে? আরে শালি, আমার লুঙ্গি নিচে পড়ে আছে, ওটা দে। আর তুই আমার সাথে একদম তেজ দেখিয়ে কথা বলবি না, মেরে পুঁতে দেব। তাকিয়ে দেখলো জাঙ্কুকের সাদা লুঙ্গিটা মাটিতে লুটোপুটি খাচ্ছে। আকস্মিক হু হু করে বাড়ি কাঁপিয়ে হেসে উঠল তে। জাঙ্কুক দাঁত চিবিয়ে তাকিয়ে থাকলো বইয়ের দিকে। সে উঠতেও পারছে না। তে অতি কষ্টে হাসি থামিয়ে লুঙ্গিটা নিচ থেকে তুলে ছুঁড়ে মারলো। জাঙ্কুক সেটা পরে এক লাফে বিছানা থেকে নেমে আসলো। তে ভেঙচি কেটে আয়নার সামনে গেল। এখন একটু সাজবে সে। জাঙ্কুক একগুঁয়ে দৃষ্টিতে তের গতিবিধি দেখতে লাগলো। লুঙ্গিটা ভালো করে গিট্টি দিয়ে নিল যাতে আবার খুলে না যায়। একটা সাদা শার্ট নিয়ে সেটা পরতে পরতে তেকে বলল, বাড়িতে একটু পরে লোকজন আসবে, নিচে যাবি না। আই রিপিট, নিচে যাবি না। তে আয়না থেকে চোখ সরিয়ে জাঙ্কুকের হালকা গম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল, লোকজন আসলে আসুক, তার সাথে আমার কি সম্পর্ক? আমি এখন নিচে যাচ্ছি। মেজাজটা কার না খারাপ হয়। তেরে এসে তের চুলের মুঠি ধরে হিসিয়ে বলল, তোরা যেটা বলছিস ঠিক ওইটাই করবি। এত কথা আমি শুনতে চাই না তোর কাছে। তের ভীষণ রাগ হলো। এই লোকটার মতিগতি কিছু বোঝা যায় না। আজ তো একটা গোলক ধাঁধা, একে বুঝতে গেলে আরো সময় লাগবে। জাঙ্কুক রাগে লুঙ্গির গোছা চেপে ধরে গদগদ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তে ভেজা চোখে দাঁড়িয়ে থাকলো। একটা প্রশ্ন আসলো মনে, জাঙ্কুক ওকে বিয়ে করার আসল উদ্দেশ্যটা কি? এর পেছনে কি কোনো নীরব প্রতিশোধ আছে? কারণ লোকটার চোখে ভালোবাসা দেখা যায় না। বাসার ড্রয়িং রুমে কাজের লোকদের ছোটাছুটি লেগেছে। আজকে শহর থেকে কিছু পরিচিত রাজনৈতিক নেতারা আসছে কিম বাড়িতে। মূলত জাঙ্কুক তাদের তার কিছু ব্যক্তিগত কারণে ডেকেছে। 6 জন লোক এসেছে। তাদের মধ্যে বড় লোক যিনি এই এলাকার চেয়ারম্যান, নাম বুগাম। তিনি এসে পুরো বাড়িতে নজর দিল।
সবাই একে একে ড্রয়িং রুমে এসে বসলো। জাঙ্কুক সবাইকে ওয়েলকাম করছে। বাড়ির মেয়েরা কেউ নিচে নেই, সবাইকে কড়া সুরে নামজন বারণ করে দিয়েছে। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামতে নামতে চারদিকে তার বাদামি বর্ণের চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। লুঙ্গির একটা কোণা তুলে দু আঙ্গুলের ফাঁকে নিয়ে নামছে। ভাবভঙ্গি গম্ভীর, বোঝা দায় রণক্ষেত্রের যুদ্ধের বিজয়ী সৈনিকের মতো টাপতে হেঁটে এসে বুগাম সাহেবের ঠিক সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসলো। ও বসতেই আগে উপরের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে সরে গেল দোতলার বারান্দা থেকে। জাঙ্কুক সামনে তাকিয়ে দেখলো বুগাম সেদিকে তাকিয়ে কেমন জিভ নাড়ছে। খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা লুকালো জাঙ্কুক। ঠোঁটে হাসি ঝুলিয়ে বুগামের দিকে তাকালো। বুগাম বললেন, কি হইছে বাপ, হঠাৎ আমারে তোর বাড়িতে আসতে কইলি? কণ্ঠে কৌতূহল। জাঙ্কুক দাঁড়িয়ে হাত বুলিয়ে নিজেকে শান্ত করলো। ওর পাশেই যেই হোক দাঁড়িয়ে আছে, তারও মুখ অতিরিক্ত গম্ভীর। বুগামের ঢাকায় অনেকগুলো খারাপ ব্যবসা আছে, তলে তলে 2 নাম্বারি করা তার পেশা। বয়স 40-এর বেশি হলেও শরীরের ছাঁচ কমেনি। ঘরে তার 2টা বউ। জাঙ্কুক চোখ হেসে বলল, আমার পিছনে 2টা চোখ আছে ভাই। যে আমারে পিছন থেকে বাঁশ দিতে আইব, তার পাছায় আমি উল্টা বাঁশ ঠকিয়ে দেব। অহন মুদ্রা কথা হইল, ফিলিক্স নামের লোকটার ভবলীলা আমি শেষ করে দিয়েছি। ওই আমার সাথে গাদ্দারি করছে। আপনার সাথে আমার বহুদিনের আলাপ। আপনি থাকতে আমাকে কেউ বাঁশ মারার সাহস কিভাবে পায়? বুগাম সাহেবের মুখে হুর হাসি, তবে ভিতরে চলছে অন্য খেলা। দাবার গুটি তিনি ইতিমধ্যে সাজিয়ে ফেলেছেন, তাই বেশি না ভেবে বললেন, তাই বইলা তুই ডিরেক্ট ওরে মাইরা ফালাবি বাপ? তুই এখন নতুন নতুন ক্ষমতায় আসছিস, এখন যদি এই ঝামেলা ঘাড়ে উড়াস তাইলে তো উপর থেকে চাপ আইব। উপরের মাইরে আমি, আমার সাথে যেই গাদ্দারি করব তারই আমি দুনিয়ার মাঝে আর শ্বাস নেওয়ার সুযোগ দেব না। বুগাম সাহেব প্রসন্ন হলেন। এই ছেলের তেজ আছে, আর এই তেজ তাকে তার উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে। তিনি এবার কিছুটা ফিস ফিস করে বললেন, ওই সব আলাপ স্যার, শুনলাম তুই নাকি বিয়া করছিস। জাঙ্কুক লুঙ্গির খুঁট ছেড়ে সোফায় গা এলিয়ে বসল। একদম খাপে খাপে বুগাম কথা বলছেন, যার বিপরীত অর্থ বুঝতে সময় লাগলো না জাঙ্কুকের। জাঙ্কুক পাশে দাঁড়ানো জেইহবকে ইশারায় চলে যেতে বলল। জেইহব মাথা নাড়িয়ে উপরে চলে গেল। ওর যাওয়ার শেষ পর্যন্ত দেখে জাঙ্কুক বলল, আর কতকাল একা থাকবো? বয়স তো কম হলো না আমার। এখন বিয়ে না করলে বাচ্চা কাচ্চা ফুটানোর তো আর সময় পাবো না। বুগাম সাহেব তাল মিলিয়ে বললেন, একদম খাঁটি কথা কইছিস, তবে আমার যে একটা আবদার ছিল তোর কাছে। আরে রাজনীতি শিরায় শিরায় আমার, আর আপনি হইলেন আমার নীতিবান ভাই। আপনার একটা কেন, হাজার আবদার আমি শুনবো। অহন পেশাল বাদ দিয়া কোন কি আবদার? বুগাম সাহেব গা ছেড়ে এসে বললেন, তোর বউটা কিন্তু একেবারে খাসা হইছে। কথা হইল আমরা তো ভাই ভাই, তোর খায়েশ পূরণ হইলে একটু আমার দিকটাও দেখিস। জাঙ্কুক ঠোঁটে কানিশ বেঁকিয়ে হাসলো। হাসলে ওর চোখ দুটো পদ্মের পাতার মতো ভেসে ওঠে। সে উঠে দাঁড়িয়ে বুগামের দিকে কিছুটা ঝুঁকলো। কানের গোড়ায় মাথাটা এগিয়ে নিয়ে কায়দা করে হুমকি স্বরূপ বলল, মনে হইতাছে আমার হাতে আরো একটা খুন হতে যাচ্ছে। এই ব্যাপারে আমি কিন্তু একদম পিওর নির্দোষ। আসলে হাতের চুলকানি উঠলে মনটায় খালি উকি মাইরা কয়, যা জাঙ্কুক যা, এমপি হওয়ার সুবাদে একটু হাতটা চালিয়ে দে। রসিক বুগাম হাসলো। এই খ্যাপাটা সারকে খেপিয়ে তুললে জব্বর জিনিস হাতছাড়া হয়ে যাবে, কিন্তু কি আর করার, এমন টসটসে মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না। তিনি কিছু বললেন না। জাঙ্কুক পূর্বের জায়গায় বসে ফোনে কাউকে কিছু একটা মেসেজ লিখে দিল। কিছুক্ষণ পরে ডান লেখা উঠতেই রহস্যময় হাসলো। কিছু একটা হতে যাচ্ছে। বুগাম সাহেবের সাথে যারা এসেছিলেন তারা ওদের পার্টির লোকজন। সবাই কিছুক্ষণ দরকারি কথা বলে চলে গেল। এতক্ষণ কেউ নিচে নামেনি, এই ঘরে বসেছিল। উসখুস করছে মনটা। আকস্মিক জাঙ্কুক তড়িঘড়ি করে ঘরে ঢুকে হামলে পড়লো তের ওপর। বেচারি সরে যাওয়ার ফুরুসটুকুও পেল না। তার আগে জমের মতো হাজির হয়ে তের গলা চেপে ধরলো জাঙ্কুক। দাঁতে দাঁত চেপে তের উদ্দেশ্যে বলল,
তোরে কইছিলাম না এই ঘর থেকে এক পাও বের হবি না, তাহলে আমার কথা অমান্য করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলি কেন? একদম আটকে আসছে। এমন দানবীয় হাতের কাছে ও কেবল একটা ছোট পটি মাছ, আর এমন ভাবে গলা চেপে ধরেছে যেন প্রাণ পাখি এক্ষুনি ধরত্রী থেকে উড়ে যাবে। দম বন্ধ হওয়ার জন্য কথা বলতেও পারছে না তে। তবু করে কিছু বলতে নিল, সাথে হাত দিয়ে নখের সাহায্যে খামচে ধরলো জাঙ্কুকের হাত। জাঙ্কুক ভুতলে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এর ছটফটানি দেখে গলা ছেড়ে বলল, আমি জীবনে যতটুকু খারাপ হয়েছি সেটা শুধুমাত্র তোর জন্য। আজকেও তোর জন্য আমার হাত রক্তে রক্তাক্ত হবে, তুই তো এটাই চাস। তে ঝাপসা চোখে চেয়ে বলল, আপনি এসব কি বলছেন? মাইয়া মানুষের এই একটাই সমস্যা, কোনো কথা একবার বললে বুঝতে পারে না। আমি সত্যিই বুঝতে পারিনি। জাঙ্কুক আগুন চোখে তাকালো, অপেক্ষা করতে লাগলো কিছু হওয়ার। বারবার সে তার চোখ মোবাইলে নিবদ্ধ করছে, সাথে একটু চিন্তিত লাগছে। জাঙ্কুক ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। এই সুযোগে ঘর থেকে বেরোতে চাইলো, কিন্তু তার আগে জাঙ্কুক গিয়ে দরজা আটকে দিল। সময়টা প্রায় দুপুর, গোসলের সময়। তে তেরা নজরে একবার তাকালো, বলল, আমাকে আটকে রেখেছেন কেন? সরুন, আমি আম্মুর ঘরে যাব। জাঙ্কুক ওকে যেতে দিল না, হাত ধরে টেনে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল। লুঙ্গির খুঁটটা ছেড়ে দিয়ে ওর দিকে পুরো দমে ঝুঁকে গেল। ঝুঁকে যাওয়ার জন্য কপালে কিছু চুল এসে পড়েছে জাঙ্কুকের। বাদামি বর্ণের চোখ দুটো ভীষণ আকর্ষণীয়, যেন কোনো গভীর সমুদ্র, যার মাঝে একেবারে হারিয়ে গেলে কুল কিনারা পাওয়া যাবে না। জাঙ্কুক ওর হাত দিয়ে তের হাত চেপে ধরে বলল, আবার লিপস্টিক দিয়েছিস তুই? তে কাপা গলায় বলল, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, তাতে আপনার কি সমস্যা? জাঙ্কুকের ঠোঁটের কিনারায় ঠোঁট ছুঁয়ে ওভাবে দু ঠোঁট রেখে বলল, আজকাল বাইরে গেলে মন টিকে না, শুধু মনে হয় আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আপনার কাছে কবে ছিলাম আমি? জাঙ্কুক ওর কথার জবাব দিল না। গলায় যেখানে চেপে ধরেছিল সেখানে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যথা পেয়েছিস তে? তে ডুকরে কেঁদে দিল এবার। ইতিমধ্যে চোখের কানিশ ভিজে গেছে নোনা জলে। নিজে ব্যথা দিয়ে আবার জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছিস। অভিমানে মুখ ঘুরিয়ে নিল তে। জাঙ্কুকের গলা থেকে ওড়না সরিয়ে উন্মুক্ত করে দিল ফর্সা গলা। প্রথমেই নজর আসলো কালচে দাগ। মুখ দাবিয়ে সেটাই অধর ছুঁয়ে দিল। সৌভাগ্যে কম্পন ধরে গেল তীর। কি গভীর স্পর্শ! লোকটার স্পর্শে ওর নারী সত্তা বিদ্রোহী হয়ে যুদ্ধ ঘোষণা করে। জাঙ্কুক গলায় অসংখ্য চুমু দিল। জিজ্ঞেস করলো অশান্ত কণ্ঠে, মনে রাখিস, তোকে আমিই মারবো, আবার আমিই গভীরভাবে আদর করব। আর কেউ যেন তোর একটা পশম স্পর্শ করতে না পারে। ভুলেও যদি কেউ তোর দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়ায়, তো আমি জাঙ্কুক, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। এর বুকটা কেঁপে উঠলো অজানা আতঙ্কে। এমন ভাবে কেন কথা বলছে আজকে লোকটা? জাঙ্কুক একটা হাত তের কামিজের ভিতরে ঢুকিয়ে ওর কোমরে রাখলো। জোরে সোরে সেখানে চেপে ধরে নিজের অতি নিকটে নিয়ে আসলো নারী দেহটি। গলার ঠোঁট গুজে আবারও অশান্ত লাগামহীন ঘোড়ার মতো ছুটে চুমু খেতে লাগলো। ধীরে ধীরে মুখটা তুলে নিজের দাড়িযুক্ত অমিশ্রণ গালটা ঘষে দিল তের মিশ্রণ গালে। উকিয়ে উঠল তে। তা দেখে জাঙ্কুক যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। স্থানকাল পাত্র ভুলে বসল। অধরে অধর মিশানোর আগে কর্কশ শব্দে ঘর কাঁপিয়ে ফোনটা বেজে উঠল। ছেড়ে দিল তেকে। উঠে দাঁড়িয়ে ভ্রু টান টান করে ফোনটা তুলল। স্ক্রিনে সুবিনের নাম ভাসছে। কানে ধরতেই বলল, ভাই, কাজ হয়ে গেছে। চেয়ারম্যানের গাড়ির বোমা বিস্ফোরণ হয়ে গেছে। আপনি টিভি খুলে নিউজ দেখুন। জাঙ্কুক শুধু ঠোঁট বাঁকিয়ে হাসল। তপ্ত দুপুর, রোদের তাপে জনজীবন অদৃশ্য প্রায়। মহাসড়কের কাছে কালো রঙের গাড়িটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আশেপাশে লোকজনের অতিরিক্ত ভিড়। আরো 4টি গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িগুলো অক্ষত। কিন্তু চেয়ারম্যানের গাড়িটা কেউ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ব্যাপারটা চিন্তার। পুলিশ ইতিমধ্যেই এসে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। জাঙ্কুক ড্রয়িং রুমের টিভির সামনে দাঁড়িয়ে আছে। সে সবটাই দেখছে। ঠোঁটে সব সময়ের মতো বাঁকা হাসিটা ঝুলছে। এর সম্পর্কিত কোনো তুচ্ছ জিনিসও ওর কাছে মূল্যবান। তাই তো শুধুমাত্র
অর্জনে প্রথম ও রক্তে হাত রাঙিয়েছিল, মেখেছিল পাপ নামক কলঙ্কিত শব্দ। কিছুদিনের জন্য ওকে ঢাকা যেতে হবে, সেখানে একটা সমাবেশ আছে, একে নিয়ে চিন্তা করছি। রাজনৈতিক কারণে প্রচুর শত্রু জন্মেছে। জাঙ্কুক কিছু একটা ভাবলো, তারপর গলা উঁচিয়ে বাড়ির সবাইকে ডাকলো। আয়ুবাদের সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। নামজুন ছেলের অভিমুখের দিকে তাকিয়ে আছে। জিমিন বাসায় নেই আপাতত, যেই হোক একটু বাইরে গেছে। জিন আর নামজুনের সাথে তে আছে। জাঙ্কুক সবার দিকে একবার করে তাকিয়ে বলল, আমাকে পরশু এক সপ্তাহের জন্য রাজনৈতিক কাজে ঢাকা যেতে হবে। আমি যাচ্ছি তেকে আমার সাথে নিতে। তোমাদের কোনো আপত্তি আছে? নামজুন হালকা কেসে উঠলেন। এই তেরা ছেলে হঠাৎ এমন ভালো ব্যবহার কেন করছে? তিনি বিড়বিড় করে বললেন, এত ভালো হওয়ার অভিনয় করিস না বাপ। তে মস্ত আখিতে তাকালো জাঙ্কুকের দিকে। সে যাচ্ছে যাক, সাথে ওকে নেওয়ার কি দরকার? ওর শহর একদম ভালো লাগে না, তার ওপর ও একা। ওখানে গিয়ে কি কাজ ওর? বড়দের সামনে কিছু বললো না। নামজুন আবারও বললেন, তে এখানে থাক, ওর তো ভার্সিটি আছে, আর তাছাড়া ওখানে নানান লোক থাকবে, তাদের মধ্যে তেকে নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। জাঙ্কুক যে এটা ভাবিনি তেমন নয়, কিন্তু এই মুহূর্তে ওর মাথায় ঘুরছে অন্য কিছু। আজকের ঘটনা নিশ্চয়ই পুলিশ ঘেঁটে দেখবেন। প্রমাণ রাখার মতো কাঁচা কাজ জাঙ্কুক করেনি, কিন্তু বোগামের পালিত কুকুরের ছানাগুলো খেপে যাবে, তারা উল্টো আক্রমণ করে বসতে পারে। আর জাঙ্কুক না থাকলে সুযোগ আরো সুবিধার হবে। এত রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না। জাঙ্কুক টকবকে চোখে তে মায়াবী আদলে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি যেহেতু যাচ্ছি সেহেতু তে আমার সঙ্গেই যাবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। সুগা ভাইয়া, আপনি এখানে কি করছেন? আকস্মিক সুগাকে দেখে চক্ষুদয় কুটুর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম জিমিনের। জিমিন মাত্রই টিউশন শেষ করে রাস্তার পাশে এসে দাঁড়ালো। পাশের বেলি ফুল দোকানে সুগাকে দেখে অবাক হলো ভীষণ। এগিয়ে গিয়ে পেছন থেকে কথাটা বলে উঠল। ডাগর ডাগর চোখে এখনো সামনে সুদর্শন মানুষটার দিকে তাকিয়ে আছে জিমিন। সুগা ওকে অপেক্ষা করে দুটো বেলি ফুলের গাছটা কিনে নিল। ভাবটা এমন যেন আশেপাশে কেউ নেই। জিমিন এক হাতে কোমরে রেখে প্রশ্নোক্ত দৃষ্টিতে তাকিয়ে সুগা গাছটা দুটো নিয়ে টাকাটা পরিশোধ করে পেছনে ফিরল। একটা সূক্ষ্ম শ্বাস ফেলে জিমিনের দিকে তাকালো। মেয়েটা আজকে একটা কালো রঙের সুতির কারুকার্য করা থ্রি পিস পরেছে। ওনার এক পাশে ঝুলিয়ে হেজাব বেঁধেছে, তবে মুখটা খোলা। জিমিন ভীষণ ছটফটের স্বভাবের, যার জন্য বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকতে পারল না। জিমিন এগিয়ে এসে সুগার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আপনার কি হয়েছে? আমার সাথে কথা বলছেন না কেন? এখানে কেন এসেছেন? এই গাছগুলো কার জন্য কিনেছেন? সুগা চাপা হাসলো অগোচরে। এই মেয়েটার সবকিছু নিয়ে উৎফুল্ল ভাবটা বেশি বেশি আদরে কিনা। এই আদরের মেয়েটার জন্য জীবনে প্রথম হৃদয় নিংড়ে অনুভূতির উগড়ে এসেছিল, কিন্তু সেটা প্রকাশের আগে ওর মা ওকে তের জন্য বেছে নিল। সুগা মায়ের কথা অমান্য করেছিল, মাকে বহুবার বোঝাতে চেষ্টা করেছিল। এক রোখা রোজ তার বোনের সাথে জুটি বেঁধে তার সাথে সুগার বিয়ে ঠিক করলেন। সুগা তখন দিশেহারা হয়ে পড়ল। শেষে না পেরে জাঙ্কুককে জানালো, আর তারপরে যা করার জাঙ্কুক নিজেই করলো। একটা প্রাপ্তির শ্বাস ফেলে সুগা বলল, ধীরে ধীরে কথা বল, এতগুলো প্রশ্নের কোনটার উত্তর আগে দেব? জিমিন বারবার আর চোখে সুগার হাতে থাকা গাছটার দিকে তাকাচ্ছে আর উসফুস করছে। ওর অস্থিরতা বুঝতে পেরে এক পেশে হাসলো সুগা। জিমিন বলল, এই গাছগুলো কার জন্য কিনেছো সুগা ভাইয়া? আমার বউয়ের জন্য। তুমি বিয়ে করেছো ভাইয়া? কবে করলে? সুগা দুষ্টু হেসে বলল, বিয়ে তো করিনি, আমার মনের বউয়ের জন্য কিনেছি। মনে মনে আমার একটা বউ আছে। কথার মারপেস বুঝতে হিমশিম খেলো জিমিন। মনের আবার বউ হয়? সুগা হেসে আচমকা জিমিনের হাতটা টেনে নিজের বলিষ্ঠ হাতের মাঝে নিয়ে গাছটা দুটো অতি যত্ন সহকারে পরিয়ে দিল। সপ্তাদশী জিমিন গাঢ় অনুভূতি বুঝতে অক্ষম। হঠাৎ এমন কাজে হক চুকিয়ে গেল মেয়েটা। বেসামাল বেগে ছুটছে অনুভূতির পায়রা। সুগা গাছটা পরিয়ে দিয়ে বলল,
আপাতত তোকে দিয়ে ভবিষ্যতের বউকে গাছটা পরানোর ট্রায়াল দিলাম। এখন যা, সোজা বাড়ি যা। ঝড়ের বেগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মাথার উপর দিয়ে গেল জিমিনির। দুর্বল চিত্রে শুধু গাড়িতে গিয়ে উঠল। সুহাসী রাস্তায় তাকিয়ে থাকলো অপলক।